ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আজকে সহ-আলোচক দুইজনই আমার প্রিয় মানুষ। দেখুন, প্রথমেই নির্বাচন কমিশনের কথা বলি। নির্বাচন কমিশন এখনো আহ, সরকারের পুতুল হিসেবে কাজ করছে। সরকার যেভাবে বলছে সেইভাবে তারা ব্যবস্থা করছে। পৃথিবীর কোথাও বোধহয় এই উদাহরণ নাই একসাথে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়। বাংলাদেশ মানুষের অ্যাভারেজ আইকিউ যে 4টি কোশ্চেন প্লেসড করা হয়েছে গণভোটে, সেইখানে কত পার্সেন্ট মানুষ এটা বুঝবে আমার সন্দেহ রয়েছে। একটা সিঙ্গেল কারণ এনাফ যে নির্বাচন কমিশন কনসার্ন প্রকাশ করবে এবং এটা নিশ্চিত না হওয়ার পরে, এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন সঠিক, পার্টিসিপেটরি এবং উৎসব মুখর পরিবেশে হবে কিনা যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। এবং সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই সরকারের অন্যতম ব্যর্থতা যে তারা গত 15 মাসে 60,000 নতুন পুলিশ নিয়োগ করতে পারত, সেটা নিয়োগ করে নাই। আওয়ামী রেজিমের সময়, ফেসিজমের সময় যাদেরকে নিয়োগ করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ এবং সন্ত্রাসী, তারাই এখন পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করছে। সেই পুলিশ বাহিনী নিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন, সেই প্রশ্ন সবসময় থেকেই যাবে। এখন আসেন যে এই 5ই আগস্টের অভ্যুত্থানটা কেন ঘটলো? এই কারণে ঘটলো, ফেসিজম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যেখানে লুটপাট, যেটা কায়েমি স্বার্থ বজায় রাখা, চাঁদাবাজি, জমি দখল, ভূমি দখল, নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা, গণতন্ত্র ভেঙে ফেলা, দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এখন তাহলে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা কি পরিবর্তন দেখলাম? আপনি যদি চাঁদাবাজির কথা বলেন, সেটা বেড়ে গেছে। আপনি যদি অব্যবস্থার কথা বলেন, সেটা বেড়ে গেছে। আপনি যদি ট্রাফিক বিশৃঙ্খলার কথা বলেন, সেইটা বেড়ে গেছে। আপনি যদি ঘুষের কথা বলেন, সেইটা বেড়ে গেছে। তাহলে হলোটা কি? আসলে তো কিছুই হয়নি। তারা আসছে এখানে নাম রাখাইয়া কিছুদিন রাষ্ট্রীয় বেনিফিট এনজয় করে তারা চলে যাবে। তাহলে এই যে একটা সুযোগ আসছিল নতুন করে বাংলাদেশ গড়ার, সেই সুযোগটা তো সম্পূর্ণ হাতছাড়া হয়ে গেছে। কয়েকটা ভালো কাজ হয়েছে, আমি সেটা স্বীকার করি, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনা একটা অভ্যুত্থানের পরে যে ব্যবস্থাপনা দরকার ছিল তার তো কিছুই হয়নি। তো তাই যদি না হয়, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আপনি এই হাদিকে, আই হ্যাভ অল দ্য রিজন টু সে দ্যাট এটা আওয়ামী লীগ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কেন? কারণ হাদি আওয়ামী লীগকে সমালোচনা করত। তার অনেক মতের সাথে আমরা একমত না হতে পারি, কিন্তু তার মত প্রকাশ সে করবে এবং সে যেন খুনের শিকার হবে। এবং আজকে ইলেকশন বিলম্বিত কে করতে চাচ্ছে? এটা তো ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের এখন বর্তমান এজেন্ডা হয়েছে যে আওয়ামী লীগকে না নিয়ে, ইনক্লুসিভ না করে সেই নির্বাচন তারা হতে দেবে না। কাদের সিদ্দিকী বলছে সবাই যদি নির্বাচনে পার্টিসিপেট না করে, সেই নির্বাচনে সেও পার্টিসিপেট করবে না। তো আমি ওই জায়গাটা একমত যে আমাদের তো একটা রিকনসিলিয়েশন প্রসেসে যেতে হবে। যে কারণে ফ্যাসিজমের পতন হলো, সেই একই রাজনীতি যদি চলমান থাকে, তার চেয়ে যদি ডিগ্রি বেড়ে যায়, তাহলে তো আবার অভ্যুত্থান ঘটবে, আবার রেভলিউশন ঘটবে। সো একটা জায়গাতে ব্রেক দিতে হবে। হোয়াট ইজ দ্য ব্রেক? ব্রেকটা হলো আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে, সেইখান থেকে ডিপার্ট করতে হবে। সেইখান থেকে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। সেটা কি? এই পলিসি অফ অ্যাকোমোডেশন। সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। যারা অপরাধ করেছে, যারা মানবতা বিরোধী হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যারা দেশকে লুটপাট করছে, দুর্নীতি করছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। আর যারা এইগুলোর সাথে জড়িত হয়নি, তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নর্মাল জীবনযাপন করতে হবে। কিন্তু আমরা কি দেখছি? ফ্যাসিজম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তার চেয়ে খারাপ ভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে তার চেয়ে আরো বেশি খারাপ। আমি ব্যক্তিগতভাবে বলার কারণ রয়েছে। আপনি নারায়ণগঞ্জের যে মেয়র আইবি, তাকে কেন আপনি গ্রেপ্তার করলেন? আপনি ব্যারিস্টার সুমন, তাকে কেন গ্রেপ্তার করলেন? ব্যারিস্টার সুমন তো আওয়ামী লীগকে আপনার সমালোচনা করেছে। তো আপনি সাবির হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেন। তাকে রিমান্ড থাকাকালীন, রিমান্ড থেকে কল করে তাকে জামিন দিল বাংলাদেশের প্রথম ইতিহাস। তাহলে একই ধারার যদি রাজনীতি করেন, এই যে ভিন্ন মত হলেই তাকে দমন করতে হবে, এইটা কোন ধরনের রাজনীতি?
এই রাজনীতির কারণে তো পৃথিবীতে বিভিন্ন সময় উদ্ভুত্থান ঘটেছে, বিভিন্ন সময় রেভলিউশন ঘটেছে। আরো অনেকের নাম বলতে পারি যে তাদেরকে গ্রেপ্তার করা উচিত হয়নি। সেই ক্ষেত্রে বলি যে যারা এই মত পোষণ করে, ফয়সাল ছেলেটাকে জামিন দিল, সেখানেও বিএনপির উপর আঙ্গুল তুলছে, তারপরে আবার ফয়সালকে না ধরে মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুলছে। এই জিনিসগুলা অনেকে তো জামিন দিয়েছে যারা মানে ফয়সাল সহ। না, এটা তো আমাদের বিচার ব্যবস্থার ভয়াবহ দুর্বলতম দিক। আমি এখন দুদকের প্রসিকিউটর। এইখানে পদ্মা ব্যাংক লুট করে খেলো নাফিস সারাপাত, সেইখানে যায় কায়সার কামাল দাঁড়িয়ে গেল, সাথে সাথে রুল অ্যান্ড স্টে হয়ে গেল। প্রধান বিচারপতি বললেন যারা সঠিক বিচার করতে, বিচারক যদি ভয় পায় তার বিচারক হিসেবে বিচারকের আসনে আর থাকা উচিত হবে না। আমরা তো তা দেখছি না, এবং হাইকোর্টের রুল মানা হচ্ছে না। একটা কোর্টে যদি মোশন হিয়ারিং হয়, একটি মামলা যদি একবার শুনানি হয়, সেই মামলা আইদার রিজেক্ট করবে অথবা অ্যালাউ করবে। সেই মামলা করে কি টেক ব্যাক করে, যেটা সুপ্রিম কোর্ট রুল, হাইকোর্ট রুল সেটা পারমিট করে না। একটা মামলা নিয়ে 6টা কোর্টে ঘুরতে থাকে, তখন কোনো না কোনো কোর্ট সেটাকে রিলিফ দেয়। এই আমার সাথে মিনিমাম 3টা অকেশনে কায়সার কামাল আসছে এই দুদকের মামলায়, প্রত্যেকটা মামলায় জজ সাহেব তাকে রিলিফ দিয়েছে, যেটা নর্মালি হওয়ার কথা না। নাফিস সারাফাত, যে শেখ হাসিনাকে তার মা ডেকেছিল, তার পালক পুত্র বলা হতো, এবং যে বেনজিরের সাথে একসাথে ব্যবসা বাণিজ্য করত, সেই কথা বলার পর সেই কোর্ট তাকে রুল অ্যান্ড স্টে দিয়ে দিল, তার অ্যাটাচমেন্ট ডিটাচ করে দিল। এই হলো আমাদের বিচার ব্যবস্থা। তো সেইখানে আমরা তো এখন দেখি, আমি নিজের চোখে দেখছি বিএনপির কতিপয় নেতা যারা হয়তো ইনফ্লুয়েন্সিয়াল, এই মুহূর্তে আরো হয়তো ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে, তারা তো কোনো বাদ বিচার করছে না, তারা দাঁড়ালেই রিলিফ পাচ্ছে। আমি ওই লয়ারকে দোষ দিচ্ছি না, যে কোনো ব্যক্তির লয়ার পাওয়ার অধিকার রয়েছে, সে যত বড় হেইনাস অফেন্ডার হোক না কেন, তার লয়ার পাওয়ার, আইনি প্রোটেকশন পাওয়ার এন্টাইটেলমেন্ট রয়েছে। কিন্তু এই বিচার হবে কেন যে আপনি চেহারা দেখে আপনি তাদেরকে রিলিফ দিবেন? এটা তো অগ্রহণযোগ্য, এটা তো ওই ফ্যাসিজমের সময় হয়েছে। সেই জন্য আমি বলবো যে এই যে পালাবার প্রসঙ্গটা আসছে, এইটা কিন্তু প্রকাশ পায় যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কত অদক্ষ। ফেরদৌস স্যার বলছে কিছু দক্ষতা আছে, হ্যাঁ আছে। তাদেরকে কুইক এই আসামিকে ধরতে পারতো র্যাব তো ডিমোরালাইজ হয়ে আছে। র্যাবকে রক্ষী বাহিনী বানানো হয়েছিল ফ্যাসিজমের সময়। সেই রক্ষী বাহিনীর ভূমিকা থেকে তারা জন আস্থায় তো আসতে পারছে না, যার জন্য তারা শামুকের মতো কুকরি আছে। র্যাব এটা পারতো তাকে 1 ঘন্টার ভিতরে ধরতে। তাহলে এইটা একটা তদন্ত হওয়া উচিত, সে কি যদি বের হয়ে থাকে, সে কিভাবে বের হয়ে গেল? তার মানে এটা একটা ডেলিবারেট কিলিং। তাকে খুন করে ইন্ডিয়া এখন আমাদের অপরাধী, খুনি, মানবতাবিরোধী অপরাধী এবং দুর্নীতির যারা টপ অফেন্ডার্স, তাদের প্রোটেকশনের জায়গা হয়ে গেছে। এটা ইট ইজ এ ইন্ডিয়া হ্যাজ বিকাম এ সেফ স্যাংচুরি for the offenders, for the money launderers, for the criminals committed heinous criminal offense, যারা মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে, তাদের একটা সেফ সেঞ্চুরি এখন ইন্ডিয়া হয়ে গেছে। কই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো কোনো আওয়াজই করে না। তো তাই যদি হয়, তাহলে এই আমাদের দেশ থেকে যে পরেশ বড়ুয়া শহীদদেরকে দেওয়া হলো, কই একটা আসামি তো আমাদের দেশে ফেরত আসলো। এবং এইটার একটা জবাবদিহিতা দরকার, যে if he has fled away, if he could fled away successfully, then there must be accountability. এই যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা, এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি আমরা দেখছি না। সেই জন্য বলছি, এই একই কায়দায়, ফ্যাসিজমের কায়দায় যেভাবে গত 15 বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে, তার ইনএভিটেবল রেজাল্ট হইল শেখ হাসিনা পতন। পুরা বংশ সহ পুরা ক্যাবিনেট, অর্থমন্ত্রী, প্রধান বিচারপতি, খতিব সহ সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেইটা রেজাল্ট হলো এটা। ফ্যাসিজম সৃষ্টি করলে কি হয় সেটা কনসিকুয়েন্স হচ্ছে এইটা। এই থেকে কি তারা কোনো শিক্ষা নিছে?
সেই প্রসঙ্গে আমি বলবো, আনিস আলমগীরের কথার সাথে আমি একমত না হতে পারি। তাকে আপনি ঠুনকো মামলায় গ্রেপ্তার কেন করবেন? তাহলে ফ্যাসিজমের সাথে আপনার পার্থক্য কি হলো? আপনি খায়রুল্লাহকে বিচার করেন, তার অন্যায়ের বিচার করেন। ইয়েস, সে একটা দুর্নীতি করেছে, তার বাবা 18 কাঠা জমি নিয়েছিল রাজুর থেকে, সেই মামলাটা চেম্বারে। সেই তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে আরো 10 কাঠা জায়গা নিয়েছে পূর্বাঞ্চলে, একেবারে সঠিক মামলা। কিন্তু তাকে আপনি খুনের মামলার আসামি করলেন কেন? ইজ দেয়ার এনি পারসন ইন বাংলাদেশ হু বিলিভস যে প্রধান বিচারপতি খায়রুল্লাহ তাকে খুন করেছে? এই আওয়ামী লীগ টাইপের মামলা কেন চলছে? হু ইজ রেসপন্সিবল? সেটা কেন করা হলো না? সেই জন্য আমি এই মতের সাথে সবসময় দ্বিমত পোষণ করব। আপনি যখন ফ্রিডম অফ এক্সপ্রেশন করছেন, আপনার স্পেসিফিক এলিগেশন ব্যতীত সিম্পলি ভিন্ন মতের জন্য কাউকে হয়রানি করা উচিত হবে না, সঠিক কাজ হচ্ছে না। এইগুলোই হইলো আওয়ামী লীগকে ফেভার করার ষড়যন্ত্র। এইটা করলে আওয়ামী লীগ এই বয়ানটা সামনে আনতে পারে যে আগে যা হয়েছে এখন তা হচ্ছে, অথবা তার চেয়ে খারাপ হচ্ছে। ভিন্ন মত পোষণ করতে দেন, যা খুশি তাই বলতে দেন, যা খুশি তাই করতে দেন। Unless that constitute a offense, you must not apprehend a dissident. কোন ভিন্ন মতকে আপনি দমন করতে পারবেন না, তাহলে আবার ওই ফ্যাসিজম সৃষ্টি হবে। সেই জন্য আমি বলছি, আনিস আলমগীরকে মুক্তি দেন। আমি ব্যক্তিগতভাবে চিনি, সে স্রোতের বিপরীতে কথা বলে, থাকতে পারে কোনো ঘটনা থাকতে পারে। আপনি কেন তাকে গ্রেপ্তার করবেন? কি কথার উপর, কি কৃষির উপরে, কি তথ্য আপনাকে দেয় নাই? আপনি জিজ্ঞেস করেছেন, উনি উত্তর দেয় নাই, ফাইজলামি। অতএব ওই যে 15 বছরে যে আওয়ামী লীগের যে দোসর যারা রয়ে গেছে, তারা এই পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র চালিয়েছে তার চেয়ে খারাপ ভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। অর্থাৎ একইভাবে মিথ্যা মামলা হচ্ছে, একইভাবে ভিন্ন মত, একইভাবে সাংবাদিকদের কি করা হচ্ছে। সাবস্ট্যান্টিভ অফেন্স দেখাতে হবে, আদারওয়াইজ আবার ওই ফ্যাসিজমের দিকে যাচ্ছে। সর্বোপরি এইটুকু বললাম, যদি ইলেকশন হয়, এখনো ইলেকশনের সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে। ইলেকশনের মাধ্যমে যারা জিতবে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে যে দেশ একটা গণতান্ত্রিক ভাবে ন্যায্যতার সাথে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজ, লুটপাট তন্ত্র, মাফিয়া তন্ত্র তারা বন্ধ করতে পারবে।